স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। বিলম্ব হয়ে গেল কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য, বারবার করে যেন আজ কিছুতেই আসতে পারছিলাম না। 28 তারিখ তো চলে গেল। মাননীয় প্রবীর বিশ্বাস এনকে ডিজিটালের সম্পাদক এবং তার সঙ্গে এনকে ডিজিটালের প্রত্যেক সদস্য এবং আমার প্রিয় বন্ধুদেরকে শ্রদ্ধা জানাই। এবং আপনারা জানেন যে অনুষ্ঠানটি হয়ে গেল গত রবিবার দিন, সমস্ত আমাদের বন্ধু বান্ধবরা উপস্থিত ছিলেন নভোটেল হোটেলে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরপর বেশ কয়েকটা লাইভ করি এবং আজকের লাইভটি কিন্তু তার সঙ্গে সম্পৃক্ত। কারণ আমরা মনে করি সেদিনকে আমাদের আলোচনা বা আমাদের লাইভ যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আজ আমাদের কাছে বারবার করে ভেসে উঠেছে। এবং বুধবার দিন 28 তারিখ যে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির যে অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে কিন্তু এই বক্তব্যই শোনা গেল ঘুরিয়ে ফিরিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে, এবং সব শেষে আমাদের প্রিয় দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনও বটে। কি সেই বিষয়বস্তু যেটা প্রবীর বিশ্বাস নাম দিয়েছেন ফোঁস। ঘটনাটা একটু ছোট্ট করে বলি। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে এই গল্প সকলের শোনা, যে একবার একটা সাপ সবাইকে ভয় দেখিয়ে ছোবল দিয়ে বেড়াচ্ছিল। তো এক সাধু যাচ্ছিলেন, তো সাধুকে দেখে সেই সাপ যখন এগিয়ে এসে হাজির হলো, তখন সাধু বলল যে খবরদার, তুই নিজেকে সংযত কর, কেন মানুষের অভিশাপ করাচ্ছিস? বলছে যে কি করব, আমাকে তো মানুষ মারতে আসে, সেই জন্য আমি ছোবল দিই। বলে দিস না, এরকম করিস না, মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা কর। মানে সাধু ইনডাইরেক্টলি বলল বদলা নয়, বদল কর। মানে সাধু বোধহয় সাপটিকে বলল নিজেকে বদলে ফেল। তার পরিণাম কি হলো? তার পরিণাম হলো ওই ছেলেরা যাদেরকে তাড়া দিত সাপটি, সে ছেলেরা এসে পেটাতে আরম্ভ করলো সাপটাকে। সাপটা আধমরা হয়ে পড়ে রইল। এবার সাধু বাবাজি যখন হাজির হলো, তো কুই কুই করে আওয়াজ, বলে কোথায় রে তুই? দেখে যে প্রায় আধমরা হয়ে রয়েছে। তো ওকে জল টল দিয়ে বলল যে কি হয়েছে? বলে আপনি তো বলেছেন যে বদলা নয় বদল চাই, তাই আমার চরিত্র বদলে ফেলেছি। আমার দিকে যে ছেলেপুলেরা ঢিল মারতে আসে তাদেরকে কিচ্ছু বলিনি, আর দেখুন আমাকে মেরে আধমরা করে দিয়েছে। তখন সাধু মহারাজ বললেন যে তোকে আমি কামড়াতে বারণ করেছি, বদলা নিতে বারণ করেছি, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। সেই ফোঁস নিয়েই আজকে উদাহরণ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের সাবজেক্ট হচ্ছে ফোঁস। নমস্কার, আসসালামু আলাইকুম। আরেকবার আপনাদের জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি সমালোচনা করব যে আমাদের তৃণমূল কংগ্রেসের আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন বড় বড় নেতা, মন্ত্রী ইত্যাদি অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, অনেকেই আমাদের সহযোগিতা করেন, আবার কেউ কেউ দেখেও দেখেন না। একটা তো কমিটি হয়েছে আইটি সেলের, সেই কমিটিকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। তাদের অনেকেই আমার খুব ঘনিষ্ঠ, অনেকেই আমাদের হেল্প করেন, কিন্তু বেশিরভাগই পাত্তা দেন না কমিটি মেম্বাররা। আচ্ছা, একটা কথা বলি, ইনক্লুডিং প্রধান থেকে, মানে আইটি সেলের প্রধান থেকে শুরু করে যাদের মোটামুটি পোস্ট পপুলার, আপনারা কি জানেন যে দিনের পর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়মিত যে গালিগালাজ এবং কুৎসিত ভাষা ব্যবহার করে চলেছে বিজেপি এবং সিপিএম, তাতে তারা তাদের কাছাকাছি যে পোর্টালগুলো বা যে ইউটিউবগুলো যে সমস্ত খবর বার করছে, ওই সন্ময় নামক মাল্টি, এবং আরেকটি হচ্ছে গিয়ে ওই হুগলির এক প্রান্তে থাকা আরামবাগ কিচেন, তাদের এক একজনের ভিউ কি হচ্ছে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ। আপনাদের মনে হয় না যে যেই লোকগুলো যাদের বয়স হয়ে গেছে, প্রসঙ্গতে পাওয়ার কিচ্ছু নেই, মিড 60, কিচ্ছু পাওয়ার নেই, শুধুমাত্র ভালোবাসি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি সংবাদটা পরিবেশন করছি, আপনাদের ইচ্ছা করে না যে এগুলো শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পাঠিয়ে দিই? আমাকে দেখতে কার্তিক ঠাকুরের মতনও নয়, শাহরুখ খানের মতনও নয়, আমার অতি সাধারণ মানুষ। পারেন না আপনারা এটা করতে? আমি তো আমার বিভিন্ন এমএলএ বন্ধু বা মন্ত্রী যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকেও বলি
বা কাউন্সিলর রয়েছেন বা নেতা রয়েছেন, আপনারা পারেন না এটাকে পপুলার করতে? আজকে মুখ্যমন্ত্রী সরাসরি বললেন যে সোশ্যাল নেটওয়ার্কটা প্রত্যেকের করতে হবে, আদেশ দিলেন। আমি দেখবো আগামীকাল থেকে সেটা আপনারা করেন কি করেন না। আমার কোনো কিছু প্রাপ্তি নেই বা এনকে ডিজিটালেরও কোনো প্রাপ্তি নেই, কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা পাশে দাঁড়ান অন্তত। এই 2-3 জন 5 জনের লড়াই কতদিন চলবে? মাননীয় কুণাল ঘোষ সেদিনকে যে বক্তব্যগুলো রেখেছেন যে বাকিদের দায়িত্ব নেই, বাকিদের দায়িত্ব মানে ডান্ডা হাতে নামা নয়। আপনারা তো দেখেছেন যে গত মঙ্গলবার দিন যে নারকীয় ঘটনা, মানে বকলমে বিজেপির গুন্ডামস্তান ছোট লোকগুলো করে গেল হাওড়া এবং কলকাতায়, ইট পাটকেল ঢিল ছুঁড়ে রক্তাক্ত করে দিল পুলিশকে। এবং এমন অবস্থা যে দেবাশিস চক্রবর্তী বলে এই সাইবার সেলের যিনি প্রধান, তার একটি চোখ খুবলে দেওয়া হয়েছে, তাকে পাঠানো হচ্ছে হায়দ্রাবাদে, ঝরঝর করে রক্ত পড়ছে, ভদ্রলোক সেন্সলেস। একবার মনে হয় না যে এদের বিরুদ্ধে দাঁড়াই, এই গুন্ডা বদমাইশদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ডান্ডা হাতে নয়, রুখে দাঁড়াবো। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ, যেতে দেবো না, শুয়ে থাকবো, ঢিল ছুটতে দেবো না, শুয়ে থাকবো। আমাদের মার, আমাদের মার, আমাদের রক্ত খুবলে নেই। মনে হয়েছে একবারও? মনে হয়নি। কারণ আপনাদের অনেকেই খুব সুখী জীবনযাত্রা করছেন। আপনারা জানেন যে 2026-এ যত ঘটনাই ঘটুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় 240 থেকে 250 সিট নিয়ে আসবে। সুতরাং আপনাদের দায় দায়িত্ব কি? দাঁড়াবো, জিতবো, বাকি দিদি সামলে নেবেন, এইভাবে চলবে। আজকে আমি সমালোচনা করবো তৃণমূলের বহু মানুষকে, কিন্তু অধিকাংশ আমাদের সোশ্যাল নেটওয়ার্কে বা ফেসবুকের বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাই যে তারা লড়ে যাচ্ছেন, নিজেদের পয়সায় লড়ে যাচ্ছেন। কিন্তু যারা অফিসিয়ালস, তাদের রেসপন্সিবিলিটি নেই? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে ডিজিটাল ওয়ার্ল্ড বা সোশ্যাল নেটওয়ার্কে প্রত্যেকে যান? এই কথা শোনার পরও আপনারা যাবেন না? কি কাণ্ডটি হয়েছে? কাণ্ডটি হয়েছে যে এক অভাগা বা দুর্ভাগা আমরা জায়গায় থেকে বলছি যে আমাদের বোনটি ধর্ষণ এবং হত্যা তাকে করা হয়েছে, এবং তার বিরুদ্ধে গর্জে উঠেছে মানুষ। আমরা সমর্থন করি, কারণ সেই নীরব তাদের প্রতিবাদ ছিল 14 তারিখ রাতে, একেবারে চুপচাপ। সেই নীরবতাকে ভেঙে সিপিএম এবং বিজেপি দুটো প্রান্ত থেকে হিংস্র আন্দোলন শুরু করেছে। যখন তখন রাস্তা অবরোধ, যখন তখন ডাক্তারদের মধ্যে নিজেদের ভিড়ে যাওয়া, এটা সিপিএম এর কীর্তি। কারণ তাদের এক মাতব্বর রয়েছে সেলিম নামক, তার মগজের ওই শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু আসে বলে তো আমার মনে হয় না। ফলে তিনি যেটা মনে হচ্ছে সেটাই তিনি করে যাচ্ছেন। উস্কানিবাজি এবং তার দলবলের মধ্যে ফ্যাশনেবল মানে লর্ড অ্যান্ড লেডিসরা, যারা ফেসবুকের মধ্যেই হচ্ছে কামাল করা আর ভোটে দাঁড়ালে জামানত জব্দ হয়, তারা উস্কে যাচ্ছে ডাক্তারদের যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে দিয়ে ফাঁকতালে 0 থেকে হিরো হব। এত সোজা? মানে গ্রেগ চ্যাপেলও পারেনি সৌরভকে সরিয়ে দিয়ে ভারতীয় দলকে দাঁড় করাতে, তার পেছনে 3টে লাথ মেরে বের করে দিতে হয়েছে ভারতবর্ষ থেকে। তারা পারেনি। আর জঘন্য কথাবার্তা, কুৎসিত আওয়াজ, মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি ছাড়তে হবে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতন আলু ভাতে মার্কা কিছু নেতার বক্তব্য দিনের পর দিন শুনছি, এবং তারা তাণ্ডব করছে, ঢিল পাটকেল ইট ছুঁড়ে ধ্বংস করে দিচ্ছে সব। প্রতিবাদ কবে হবে? এবং সেই প্রতিবাদের ঝড় এখনো তৃণমূল কংগ্রেস যদি ডান্ডা নিয়ে রাস্তায় নামে তাহলে মেরে ফাটিয়ে দিতে পারবে, কিন্তু তৃণমূলের সেটা পথ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, গান্ধীবাদী আদর্শ আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে নন্দীগ্রাম থেকে শুরু করে নানান যে আন্দোলন করেছেন, নীরবে বসে থেকে আন্দোলন করেছেন, তাতে কেঁপে গেছে। এদের বসবারই টাইম নেই, এসি ছাড়া বসতে পারেন না। কিন্তু তাদের প্রতিবাদের জায়গায় আমরা কি করতে পারছি? এই যে বন্ধ ডাকা হলো বুধবার দিন, আমি তো বলছি আমার নিজের এলাকা বাঙুর এভিনিউ, সেখানকার কাউন্সিলরকে আমি জানি না, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া কে তাকে কাউন্সিলর করেছে। বাঙুরের বিভিন্ন দোকান, মারওয়ারিজদের দোকান সব বন্ধ সকালবেলা। দমদম পার্কের একটা অংশ দেখলাম বন্ধ। কাউন্সিলরকে ফোন করলাম, বলে দেখছি দাদা, লেক টাউনের একটা পোর্শনের বন্ধের মতন কতগুলো জায়গায় তারা সকালবেলা খুলতেই পারছেন না, এত তাদের জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বাংলায় থাকো, বাংলায় করে কমবে খাও, সবাই ওয়েলকাম। কিন্তু বিজেপির দালালি করা চলবে না। মানুষের মতন মানুষ হতে হবে। তাদের মতন তাণ্ডব দাণ্ডব এবং টাকা ঢালার খেলা কিন্তু এবার বন্ধ করতে হবে। বাংলাকে ভালোবাসতে হবে। আপনাদের রাজনীতি করতে হবে না, রাজনীতিতে আপনাদের চাই না, কিন্তু মানুষের মতন মানুষ হন। চুগলিবাজি করবেন না, নন বেঙ্গলি বন্ধুদের বলছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না, এটা আমার বক্তব্য। আর মিডিয়া হাউস,
আমি বলতে বলতে ক্লান্ত, সেই নামটাকে আমি আর উচ্চারণ করছি না। এবং আপনাদের চোখের সামনে আজকে এই আপনাদেরকে দেখাচ্ছি, এই পত্রিকা আমি আর নেব না, এই ছিঁড়ে ফেললাম। ইটস মাই প্রমিস, এই ছিঁড়ে এই উড়িয়ে দিলাম। যারা মিথ্যাচার করে, যারা উস্কানিমূলক কাজ কারবার করে, তাদের পত্রিকা আমি যেমন পড়বো না, তাদের মিডিয়া আমি যেমন দেখবো না, তেমন আপনারাও দেখবেন না। আরেকটা কি বলছিল, আরেকটা কি চ্যানেল আছে, সিঙ্গেল নাম গেরুয়া চ্যানেল, ওগুলোতে অশিক্ষিত, হায়ার সেকেন্ডারি ফেল না করলে তাদেরকে না হয় না চাকরিতে। হায়ার সেকেন্ডারি পাশ করলেই তাড়িয়ে দেওয়া হয় তাদের কোম্পানি থেকে। তাদের একজন মাতব্বর রয়েছে বম্বেতে, সেটাও এরকম ছ্যাঁচড়া টাইপের লোক আর কি। সেটা কেউ দেখে, মানে তাদের কেউ বোঝে না, তাদের ওইটাই কারবার, যে কোথায় কোন সুতো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 10টা কথা বলা যায়। অশিক্ষিত কতগুলো লোক একটা চ্যানেলে কাজ করছে, অশিক্ষিত, অযোগ্য। আর প্রথম শ্রেণীর প্রতীকে ছিঁড়ে ফেলে দিলাম, যে ইটস মাই প্রমিস, যে আর পড়বো না তোমাদের। আছে বহু, আমি আজকাল পড়ছি, বর্তমান পড়বো, এই সময় পড়বো, সংবাদ প্রতিদিন পড়বো, স্টেটসম্যান পড়বো না কেন, এবং টেলিগ্রাফও পড়বো। টেলিগ্রাফ সত্যি কথা বলে। ফলে মিডিয়া ওয়ার্ল্ড কি খেয়ে জানি না দালালি করে যাচ্ছে দিনের পর দিন, অযোগ্য অশিক্ষিতদের ভর্তি হয়ে গেছে। প্রসূন আচার্য আমার বন্ধু, আনন্দবাজারে কাজ করতেন, সরি কোম্পানির নামটা বললাম, তিনি বর্তমানে কাজ করতেন যখন, তখন থেকে প্রসূন আচার্যের সঙ্গে আমার আলাপ। সেই প্রসূন আচার্য বলছে আজকাল মিডিয়াতে যারা কাজ করে তারা মিথ্যা কথা বলছে, তাদের মালিকরা মিথ্যা কথা বলাচ্ছে। এমন মালিক কেন আসে? ঘৃণা ধরে আপনাদের। ফলে এই অংশটুকুও বাদ দিলাম। আর জিস্ট কি থাকলো, প্রত্যেকটি অঞ্চলে যারা তথাকথিত নেতা, উপনেতা ইত্যাদি রয়েছেন, এবার পথে নামুন। শুধু দুর্গাপূজা করাটা কাজ না, দুর্গাপূজার 100% হবে, ওটা আমাদের মূল উৎসব। হিন্দু মুসলমান সবাই মিলে আমরা হই হই করি, খাওয়া দাওয়া করি। ঠাকুরের সামনে কি হলো সেটা তো অন্য গল্প, সেটা হবে। কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এই যে উৎপাতগুলো হচ্ছে, এগুলো দেখুন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে সেটা বলি, যে তিনি এবার ধর্ষণের বিরুদ্ধে তিনি আইনসভায় যাচ্ছেন, এবং তারও নিজের একটা পাওয়ার রয়েছে। তিনি আইন বার করে ছাড়বেন যে সারা ভারতবর্ষের ধর্ষণের একটাই শাস্তি হবে, সেটা ফাঁসি। মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেছেন, এবং অভিষেক এটা করে ছাড়বে, সে করিতকর্মা ছেলে। এবং তিনি বলেছেন আমি এটার জন্য লড়বো, আমি আগে যেমন লড়েছি, আপনাদের যা প্রতিশ্রুতি দিয়েছি তাই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাই করেছি। আজকে সমস্ত দেখছি খবরের কাগজ, এবং রাতে টিভিতে সব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বদলা নয়, বদল নয়, বদলা চাই, ইত্যাদি ইত্যাদি। তিনি কি বলতে চাইছেন? তিনি এমন কিছু বলেননি, তিনি বলেছেন ফোঁস করতে। কারণ সব গুটিয়ে গেছে, মনে হচ্ছে সব মানে ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট শিশুদের মতন, কিংবা হাফ পেন্টুলুম। সেই প্রতিবাদের জায়গাটা তৃণমূলকে আসতে হবে। এটা ছাত্র পরিষদের জন্মদিবসে প্রতিজ্ঞাটা নিতে হবে, ধরে প্যাদানো নয়। প্যাদানো হলে পেদিয়ে ছাল বাকল তুলে যাওয়া যায়, সেটা পথ নয়। মানুষের পাশে যেতে হবে। এবং এই যে নোংরামিগুলো করছে, যেটা বিজেপি, সিপিএম এবং তার সঙ্গে কিছু মিডিয়া, তার বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করতে হবে। ইট পাথর যারা ছুঁড়েছে তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আপনারা খুঁজতে বেরোন, যাদের যাদের মুখ দেখা গেছে। একটাও ছাত্র না, সব ওয়াগন ব্রেকার আর লম্পটে ভর্তি, মদ খেয়ে ঘুরে বেড়ায় যেগুলো বদমাইশ। আর কতগুলো মহিলাকে দেখলাম এদিক ওদিক থেকে হাজির হয়েছে, তাদের যে কি পরিচয় আমার জানা নেই। ফলে আর কিছু ওই নেতা নেত্রী যারা রয়েছে তারা মিছিল টিছিল করছেন টচ্ছেন, তাদের তো কীর্তি আমি জানি। কোন বাবুর সঙ্গে কোন বিবির ঘনিষ্ঠতা, সে গল্প একদিন বলবো কোন আপনাদের। ফলে এই বন্ধ অবরোধ এনাফ ইজ এনাফ। আর ডাক্তার ছাত্রছাত্রীদের বলছি, তোমরা তো আমাদের দেখবে। তোমরা কি জানো যে বাংলার 85 থেকে 87% মানুষ হাসপাতালের উপর নির্ভর করে থাকে? এবং এক মহিলাকে আজকে দেখলাম, তার কানটি পেকে গেছে, কোনো এক আনাড়ি চিকিৎসকের কাছে গেছে, তিনি কাঁচি দিয়ে কেটে দিয়েছেন, লোকাল অ্যানাস্থেসিয়াও করেননি, যন্ত্রণায় মরে যাচ্ছে, আরজিকর হাসপাতালে তার জায়গা হয়নি। একটা শিশু, তার পায়ে ব্যথা লেগেছে, সম্ভবত ভেঙে গেছে, হাড়টা ভেঙে গেছে, কি কান্না কাঁদছে ভাবুন তো দেখি। এটা কোলের শিশু, তাকে দেখার মতন ওই ডাক্তাররা সাইডে বসে আছে। আপনারা মানুষ,
আপনাদের মধ্যে মনুষ্যত্ব আছে? আপনাদের দিনের পর দিন আমরা সমর্থন করেছি। আপনারা মানুষের মতন যদি মানুষ হয়ে থাকেন চিকিৎসক হিসেবে, তাহলে গিয়ে দাঁড়ান ওই গরিব লোকগুলোর পাশে। ওদের চোখের জলের অভিশাপ কিন্তু আপনাদের গায়ে পড়বে, এইটুকু বলে দিলাম। উত্তেজনা আর বাড়াবো না, খালি একটা কথা বলবো, যারা সৎ পথে চলে, যারা আন্দোলন করে, যে পক্ষরই হোক, অন্যায় দেখলে ফোঁস করে উঠুন। আর তৃণমূল কংগ্রেসের লোকেদের বললাম, কাল থেকে আমি এই প্রোগ্রাম করব না যদি আপনারা পথে নেমে ফোঁসটা না করেন। ফোঁসটা কি ফোঁস হবে, আমাকে যেন পথে নামতে না হয়, কারণ আমি আপনার দলটা করি না। আমার ফোঁসটা কিন্তু ছবল দেওয়া ফোঁস। এইটুকু বলে শেষ করছি আজকের অনুষ্ঠান। আদাব, নমস্কার।